জি 24 ঘন্টা জ্যাক অলিবল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি সব্যসাচী শুরু করছি ৫টার পাঁচ। এ যেন কেঁচো খুঁড়তে কেউটে ১৫,০০০ টাকা দিলেই বাংলাদেশি থেকে ভারতীয় হওয়ার সুযোগ। বাংলাদেশি গাড়ির চালক আজাদ শেখ ও ন্যাজাটের বাসিন্দা জাফর আলীকে গ্রেফতারের পর এমনই বিস্ফোরক তথ্য মিলেছে, দেখুন আগে। টাকা ফেললে সীমান্ত পারাপার জলভাত, তা বলে জলের দরে ভারতের নাগরিকত্ব পাওয়া যায়। পুলিশি তদন্তে বিস্ফোরক তথ্য সামনে এলো। ভুয়ো নথি দিয়ে ভারতের ড্রাইভিং লাইসেন্স বানিয়ে ফেলেছিল এক বাংলাদেশি। শুধু লাইসেন্স নয়, জাল নথি দেখিয়ে তৈরি করে ফেলেছিল ভারতের আধার ও আয়ুষ্মান কার্ডও। বাংলায় জাল নথির রমরমা কোথায় গিয়ে পৌঁছেছে, কিভাবে ভারতে ঢুকে পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, তদন্তে নেমে চোখ কপালে ওঠার জোগাড় পুলিশের। মাত্র ১৫,০০০ টাকা, এবং সেই ১৫,০০০ টাকার বিনিময়ে আজাদ শেখ হয়ে উঠেছিল ভারতীয়। এমনই তথ্য পেয়েছেন কালীঘাট থানার পুলিশ অফিসাররা। তার কারণ আজাদ শেখকে গ্রেপ্তারের পর গ্রেপ্তার করা হয় জাফর আলী শেখ, এবং তদন্তকারী অফিসাররা জানতে পারেন এই জাফর আলী শেখের সঙ্গে তার ১৫,০০০ টাকার ডিল হয়। গত 18ই মে কালীঘাটের কাছে কলকাতা পুলিশের এক এএসআই এর মোটরসাইকেলে ধাক্কা মারে একটি প্রাইভেট কার। ঘটনায় অভিযুক্ত গাড়ি চালক আজাদ শেখকে গ্রেফতার করে কালীঘাট থানা। তাকে জেরা করতেই বেরিয়ে পড়ে ঝুলি থেকে বিড়াল। জানা যায় সে বাংলাদেশি অনুপ্রবেশকারী। সেই সূত্রেই গ্রেফতার করা হয় ন্যাজাটের বাসিন্দা জাফর আলীকে। জাফর আলী এই আজাদ শেখকে নিজের ভাই বলে পরিচয় দেয়, এবং জাফর আলীর বাবা মা এই আজাদ শেখের, বাংলাদেশি নাগরিক আজাদ শেখের বাবা মা পরিচয় দেয়, এবং তাদের পরিচয়পত্রের সূত্র ধরেই একে একে ড্রাইভিং লাইসেন্স থেকে আধার কার্ড এই সমস্ত নথি বানিয়ে ফেলেছিল, এবং আজাদ শেখ হয়ে উঠেছিল ভারতীয়। 2023 সালে এক দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে আসে আজাদ। এপারে এসে পরিচয় হয় জাফরের সঙ্গে। আপনি যান আমাদের মুর্শিদাবাদে, এপার ওপার বিয়ে শাদি আত্মীয় স্বজন সব আছে। ওপার থেকে কেউ এলো, এপারেও তৃণমূলের নেতা, তার আত্মীয়, তা তাকে 15,000 টাকা দিতে হয়। আত্মীয় খাতিরে 15,000 টাকা লাগবে কেন? অনেক সস্তায় হবে। 15,000 টাকা অনেক বেশি রেট হয়ে গেল। বাংলায় সব কিছু পাওয়া যায় পয়সার বিনিময়ে। এর আগে জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে নেমে চক্রের একাধিক পাণ্ডাকে গ্রেফতার করেছিল পুলিশ, কিন্তু তারপরও রীতিমতো সক্রিয় জাল চক্র। মাত্র 15,000 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে দেশের নাগরিকত্ব। দেশের নিরাপত্তার ক্ষেত্রে যা ভয়ঙ্কর। প্রশ্ন উঠছে, এই চক্রে কি পুলিশ প্রশাসনের একাংশ যুক্ত? না হলে এত সহজে কিভাবে ভারতীয় নাগরিকত্ব থেকে সরকারি প্রকল্পের কার্ড বানিয়ে নিচ্ছে অনুপ্রবেশকারীরা? কেন নির্মূল করা যাচ্ছে না এই র্যাকেটকে? ক্যামেরায় দেবাশিসের সঙ্গে পিয়ালি মিত্র, রিপোর্ট জি 24 ঘন্টা। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আলাপ করে দিয়ে। আমাদের সঙ্গে বিজেপির সৌমিক রাহা রয়েছেন, তৃণমূলের প্রদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্তদা, শুরুতেই প্রশ্ন তোমার কাছেই রাখি। তোমাদের মনে হচ্ছে, আমি দুজনকেই বলছি, একটু সস্তা হয়ে যাচ্ছে এই ভারতীয়ত্বটা? নাগরিকত্ব এত 15,000 টাকায় সস্তা হলে হবে? এবং সেটা তুমি যদি বলো কেন্দ্রের দায়, রাজ্যের কোনো দায় নেই, এবং কেন্দ্রও যদি বলে শুধু রাজ্যের দায়, আমার কোনো দায় নেই, এরকম ভাবে হয় না? অবশ্যই দায় তো নিতেই হবে, কারণ আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। স্পাইডারম্যান যখন দেখেছি তখন দেখতাম উইথ দ্য বিগ পাওয়ার কাম বিগ রেসপন্সিবিলিটি, এবং সেখানে রেসপন্সটা খুব ইম্পর্টেন্ট। দেখো, তোমার যে প্রোমোটা দেখালে সেইখানে আমি দুটো শব্দ খুব কানে বাজলো। এক, টাকা ফেললে অহরহ সীমান্ত পারাপার, এটা দিয়ে তোমার শুরু হলো। টাকা ফেললে অহরহ সীমান্ত পারাপার, তাতে কি হবে? মাত্র 15,000 টাকায় নাগরিকত্ব। পুলিশ তদন্তে নেমে চক্ষু চড়ক গাছ, পুলিশ তদন্তে নেমে চক্ষু চড়ক গাছ। তার মানে দেখো, সীমান্ত কার? কেন্দ্রীয় সরকারের। পুলিশ কার? রাজ্য সরকারের। কে পারাপারে অহরহ টাকা নিচ্ছে? সীমান্ত, তোমার প্রমো। আর কে তদন্ত করছে? পুলিশ করছে। তাহলে দায়বদ্ধতা কে দেখাচ্ছে? পুলিশ দেখাচ্ছে। আর এখানে যে আধার কার্ড বানালো, ভোটার কার্ড বানালো, আরে সেটাই তো পুলিশের দায়বদ্ধতা। পুলিশ তো সেই জন্যই কথা বলছে, পুলিশ তো সেই জন্যই তদন্ত করছে। সামাজিক সমস্যা, দুর্নীতি, দুর্বৃত্তায়ন কোথায় নেই? রাম মন্দিরে কেউ একজন নিয়ে চলে গেল, তাকে পরে দেখা গেল যে সে নাকি বিখ্যাত সুন্দরী মহিলা। এক জিনিস জঙ্গিবাদ, সেটাই তো বললাম। দুর্বৃত্তায়নের সঙ্গে পুলিশ লড়াই করছে, ঠিক আছে, কিন্তু যদি এভাবে বাইরে থেকে এসে ভোটার কার্ড, আধার কার্ড, একদম থ্যাংক ইউ। ভারতীয় নাগরিক রাম মন্দিরে যাচ্ছে, বিজেপি নেতার সঙ্গে কথা বলছে, একজন সুন্দরী ভদ্রমহিলা তিনি পিআইও কে তথ্য দিয়ে দিচ্ছেন,
2023 সালে পাকিস্তানের একজন পিআইওকে তথ্য দেওয়ার জন্য সিআরপিএফ গ্রেপ্তার করেছে, সে কোথাকার নাগরিক? গুজরাট থেকে গত কয়েকদিন আগে গ্রেপ্তার হয়েছে কিছু সন্ত্রাসবাদী মানে চিহ্নিত হয়েছে। উত্তরপ্রদেশ থেকে গত 4 বছরে কতজন সন্ত্রাসবাদী গ্রেপ্তার হয়েছে। আমি এটা বলছি না যে বিজেপি দায়ী কি দায়ী, আমি দোষারোপের রাজনীতিটা বন্ধ হয়ে আমাদের যে সরকারের দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাটা সামনে আসুক। আমরা জানি যে আমাদের দায়বদ্ধতা আছে, আমরা সামনে থেকে বলতে পারি আমরা দোষারোপের রাজনীতি করছি না। আবার বলছি 15 কিলোমিটারটা 50 কিলোমিটারে কে করেছিল? কেন্দ্রীয় সরকার করেছিল। কার আন্ডারে এসেছিল? সীমান্ত রক্ষা বাহিনীর আন্ডারে এসেছিল। তাহলে সেখানে ওই আধারকে বানাচ্ছে বা বানাচ্ছে না, কোথায় তদন্ত? কোথায় একটা কি চকলেট বোমা পাওয়া গেছে মাটি খুঁড়ে থেকে, একদম ওই কি সব রোবট ফোবট নিয়ে চলে আসতো সন্দেশখালিতে, আজ অব্দি তার কি রিপোর্ট আমরা জানতে পারলাম না। এনআইএ, তাহলে এরকমই কোনো সংস্থা ভারতে আছে? আইবি আছে, কেন্দ্রের আইবি আছে। কলকাতা এসটিএফ তো এই যে কি মাঝি রামকৃষ্ণ মাঝিকে 25 মে গ্রেপ্তার করেছে। রামকৃষ্ণ মাঝি চোরাচালানের সঙ্গে যুক্ত, রামকৃষ্ণ মাঝি দালালির সঙ্গে যুক্ত। কে রামকৃষ্ণ মাঝি? বিজেপির নেতা। কলকাতায় পুলিশের এসটিএফ ধরেছে। আমার বক্তব্য হচ্ছে দোষারোপটা ছাড়ুন, ছেড়ে দায়বদ্ধতায় আসুন, নিজের রোল প্লে করুন। বিএসএফ এখানে ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করুন। আচ্ছা শ্রমিক, বিএসএফ জওয়ান চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হচ্ছে। অপারেশন সিঁদুরের পর একের পর এক গোটা দেশ জুড়ে পাক স্পাই বের হয়ে যাচ্ছে। আমরা এখন ধরছি, এখন হইচই হচ্ছে। এতদিন কি করছিলাম আমরা? এতদিন কেন আমরা জ্যোতি মালহোত্রার কোনো খোঁজ পাইনি? সে হিল্লি দিল্লি করে বেড়াচ্ছে, ঢাকা, চীন, পাকিস্তান। এখন কেন? দেখুন, আমাদের সংসদে এই দুটো জিনিসই সংসদ সাক্ষী রয়েছে। আমাদের সংসদ সাক্ষী রয়েছে পশ্চিমবাংলার আজকে যিনি মুখ্যমন্ত্রী, তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন না, বিরোধী দলে ছিলেন, সেই সময় স্পিকারের মুখের উপরে কাগজ ছুঁড়ে বলেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এই অনুপ্রবেশকারীদের জন্য দায়ী, এবং এই অনুপ্রবেশকারীর সমস্যা পশ্চিমবঙ্গের সবথেকে বড় সমস্যা, নির্বাচনকেও প্রভাবিত করছে। কারা করেছিল? বামেরা করে গেছে, ইনি বলেছেন। মুখ্যমন্ত্রী, আমার কথা নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। তারপরে আমরা কি আজকে দেখতে পাচ্ছি? এই বর্তমান সময় ইনি রাজ্যে মুখ্যমন্ত্রী হয়েছেন, কেন্দ্রের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী 12খানা চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি বলছেন? 114 কিলোমিটার এই টোটাল কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য জমি চাওয়া হয়েছে। একটারও উত্তর আসেনি, মমতা বন্দ্যোপাধ্যায় একটারও উত্তর দেননি। অর্থাৎ বামেদের ছেড়ে যাওয়া জুতোটা পরে যিনি সরকার চালাচ্ছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। উনি সরকারে এসেছিলেন মা মাটি মানুষের কথা বলে, জয় বাংলা কথা বলে। আপনি জানলে এই আপনাদের চ্যানেলেও, বিভিন্ন চ্যানেলে দেখা হয়েছে, আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে এই মা মাটি মানুষের স্লোগান মূল দিয়েছিল বা টোটালি বাংলাদেশ থেকে দেওয়া হয়েছিল, এবং জয় বাংলা স্লোগানটা দিয়েছিলেন শেখ মুজিব। তাকে যারা হত্যা করেছিল বলে সেই সরকার বলেছিল, তৎকালীন সরকার বলেছিল, তার মধ্যে অন্যতম ছিলেন মোসলে উদ্দিন। কোথাকার বাসিন্দা ছিলেন? শেষে আমাদের এই দমদমে তিনি থাকতেন, এক শঙ্কর ঘোষ নাম নিয়ে দমদমে তিনি থাকতেন। এটা হয় কি করে? এই আজাদ শেখ এত সব কার্ডপত্র বানিয়ে ফেললো কি করে? দায়টা কার? আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে ফেললো, ভোট দিচ্ছে এখানে। দায়টা ডিএমের। আজকে যদি সরকার বলে যে না আমরা পারবো না, আমাদের কোনো দায় নেই, তাহলে তারা ছেড়ে দিক। কোনো দায় সত্যি তার দেখাতে হবে না। ডিএমের দায় ভোটার কার্ডের, আধার কার্ডের দায় ডিএমের, পুরো চেকিংটা তারা করবে, আর কারো করার দায় নয়। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় দেশ চলছে। অমিত শাহজি বারবার বলেছেন এই মুহূর্তে দেশের দুটো সবথেকে বড় সমস্যা সন্ত্রাসবাদ, অনুপ্রবেশকারী, এবং এই দুটো সমস্যায় যখন আমরা কথা বলতে চাই তখন কেউ একজন বলে ওঠেন ছি। বারবার করে লোক খেপিয়ে বেড়েছেন। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এত অসভ্যতা করেছে? আমার এই রাজ্যের মুখ্যমন্ত্রী চারিদিকে গিয়ে কি বলবেন ভাষা খুঁজে পাচ্ছেন না, তখন ছি করে চেঁচিয়ে উঠছেন। আপনি ভাবতে পারছেন রাজ্যের কোনো সুরক্ষা তিনি ভাবছেন না, তিনি শুধুমাত্র টোটালটাই ভোট ব্যাংকের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো, এই ডিএম এর দায়িত্ব নিয়ে কথা বললেন, ডিএম এর উত্তরদায়কতা, দায়বদ্ধতা নিয়ে কথা আসছে। তোমার খেয়াল পড়ছে কোভিড চলাকালীন
প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের বাদ দিয়ে, মুখ্যমন্ত্রীকে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বাদ দিয়ে সরাসরি ডিএমদের সঙ্গে কথা বলছেন, এবং ডিএমদের এখান থেকে ট্রান্সফার অর্ডারের ব্যবস্থাপনা হচ্ছে ওখান থেকে। তাহলে ডিএমদের ডাইরেক্ট কন্ট্রোলের জায়গা ফেডারেল ব্যবস্থায় প্রধানমন্ত্রীর হাতেও রয়েছে। তাহলে আমি এইখানেই বলছি যে কোথাও যদি কোনো গাফিলতি ডিএম স্তরে হয়ে থাকে যাচাইয়ের ক্ষেত্রে, সেটা রাজ্য সরকারের নয় একার, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকারের যাচাই ব্যবস্থার চূড়ান্ত বিভ্রান্তি রয়েছে এবং দায় ছাড়া মানসিকতা রয়েছে। তারা আপকি বার 200 পার ছাড়া কিছু করতে পারে না। ভোট রাজনীতি হিন্দু মুসলিম ছাড়া তারা কিছু করতে পারে না। আমাকে একটা তথ্য দাও, ক্যাকাচিচি তো হলো, সিএ নিয়ে কথা হলো, 2019 সাল অব্দি 2014 সাল থেকে 5,900 জনের কাছাকাছিকে, নির্মলা সীতারামন 2020 সালের জানুয়ারি মাসে বলেছেন 5,900 জনের কাছাকাছিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে 556 জনের বেশি হচ্ছে মানে অহিন্দু বা মুসলিম। তাহলে 2014 সালের পর থেকে 2019 অবধি সিএএ তো পূর্বতন সিএএ ছিল, সেখানে মুসলিমদের দেয়া গেল, আদনান সামিকে করা গেল। তাহলে এক্ষেত্রে সমস্যাটা কোথায়? নির্মল মাঝি যখন, যে মাঝিরা গ্রেপ্তার হচ্ছে তখন সমস্যা নয়, যখন একজন সুন্দরী হিন্দু মহিলা তিনি যখন গ্রেপ্তার হচ্ছেন কিছু সমস্যা নয়, একজন সিআরপিএফ জওয়ান যখন গ্রেপ্তার হচ্ছেন তখন কোনো সমস্যা নয়, যখন সিবিআই এর একজন মানুষ গ্রেপ্তার হচ্ছেন তাকে নিয়ে সমস্যা নয়। আমার প্রশ্ন হচ্ছে দায়বদ্ধতা নিয়ে তুমি সীমান্ত যে দুটো ব্যারাকের দূরত্ব, দুটো আউটপোস্টের দূরত্ব, সেটা কমানোর জন্য তুমি প্রথম বলেছিলে এই সংসদের আলোচনায় 2014 সালের আগে। সন্ত্রাসবাদ নিয়ে প্রশ্ন তুমি করেছিলে যখন 26/11 হয়েছিল, সেই প্রশ্নগুলো কেটে কেটে দেখাও না যে কি কি প্রধানমন্ত্রী বলছিলেন। আজকে সেই প্রশ্নগুলো যখন আমরা করব তখন আমাদের ঘাড়ে দেওয়ার বদলে, আমাদের ঘাড়ে নিজের দায়িত্ব নেয়ার বদলে আমাদের ঘাড়ে চাপ দিয়ে দেবে, এটা রাজনীতি ছাড়া খারাপ কিছু নয়। সমস্যাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দলীয় একজন প্রতিনিধি, তিনি এত সমস্যার কথা বললেন, তার কাছে লিস্ট ধরে সমস্যা রয়েছে, কিন্তু তিনি সরকারের প্রতিনিধি নন, আমিও সরকারের প্রতিনিধি নন, এটা সেই সরকারি জায়গা মিটিং নয়। কিন্তু দুদিন আগে নীতি আয়োগের মিটিং হলো, মুখ্যমন্ত্রী নিজে এত লিস্ট ধরে সমস্যা বলতে পারতেন প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী শোনার জন্য তৈরি ছিলেন, প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ইগোর কারণে সেখানে উপস্থিত থাকলেন না। যেখানে সঠিক প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে বা কথা বলা যাবে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলতে পারেন না। ছিল ভাই, ভুলে যাচ্ছে এটা 10ম বৈঠক ছিল। এর আগে মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে বহুবার গেছেন, বহু চিঠি গেছে। এই যে বিজেপির সাংসদরা, বিজেপির নেতারা, বিরোধী দলের নেতারা এত কথা বলেন, আমরা এত চিঠি দিয়েছি, এত শ্বেতপত্র প্রকাশ করেছি, কই বাংলার টাকা তো এলো না, বাংলার বাড়ি দিতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে। কই ওই যারা মুখ্যমন্ত্রী কোথা থেকে টাকা দিচ্ছেন, বাংলার টাকা তো, বাংলার টাকা তো, এটা তো কেন্দ্র রাজ্য পৈতৃক সম্পত্তি নয়, কেন্দ্রের হিসাব তো দেওয়া আছে, তুই টাকা যথেষ্ট দেওয়া আছে, তুই তো হিসাব যথেষ্ট দেওয়া আছে, এত খেলা ফেলা উৎসব করে বেড়াচ্ছেন, অথচ দিয়ে দিচ্ছেন না, তার উত্তর ওনাকে দিতে হবে। করবেন না ভারত সরকারের যে ওয়েবসাইট আছে, সেই ভারত সরকারের ওয়েবসাইটে চলে যাবে, সেখানে পরিষ্কার ভাবে হিসাব চালাতে হচ্ছে, বিজেপি মিথ্যাচার ওনাকে দিতে হবে, অন্যরা মিথ্যাচার করছে, মানুষের সংসদে আপনাদের মানুষের টাকা সংসদের মধ্যে বড় বড় কথা তুলছেন না কেন? নির্দিষ্টভাবে এবং তারপরে সংসদেও সংবাদপত্রে দেখেছো, পশ্চিমবঙ্গ পুলিশ এই যে প্রদীপ্তদা 8 জন বাংলাদেশিকে, একদমই ঠিক গতকাল পশ্চিমবঙ্গ পুলিশ 8 জন বাংলাদেশি গ্রেফতার করেছে। তার আগে বাংলাদেশি ধরা পড়েছে, বসিরহাটে ধরা পড়ছে, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ধরা পড়ছে, গুজরাটে বাংলাদেশিদের পুশব্যাক করা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে রোহিঙ্গাদের ধরা হচ্ছে। এতদিন কি পুষে রাখা হয়েছিল নাকি? এতদিন তোমরা কি করছিলে? এতদিন কেন তোমরা ধরো? বারবার করে বলছি, এখানে আমাদের কলকাতার মধ্যে একটা জায়গা রয়েছে গুলশান কলোনি নামে, বারবার প্রত্যেকটা রাজনৈতিক দল বলেছে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে বিজেপি বলছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর উপরে ছেড়ে দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন, কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন, স্বরাষ্ট্র মন্ত্রী পদত্যাগ করুন, তাহলে রাজ্যে যুক্তরাষ্ট্রীয় দেশের স্বরাষ্ট্র আমরা কি হারিয়ে যাব? আমরা কি 356 চাইবো? 355 চাইবো?
দেখ আমার খুব হাসি পেলো, গুলশান কলোনিতে নাকি বাংলাদেশিরা রয়েছে, তথ্য আছে বিজেপির কাছে। তার মানে বিজেপি বাংলাদেশিদের ছাড়ছে সীমান্ত থেকে ওই কালো গাড়ি করে সীমান্তে বলে দেবো, গুলশান কলোনিতে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে লুকিয়ে রাখছে, তারপর বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে। মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে ওরা এসে ক্ষমতা এসে গুলশান কলোনি থেকে আসল কাজ হচ্ছে রাজনৈতিক, এবং কোথাও গিয়ে অনুপ্রবেশকারীদের এরাই সাহায্য করছে। পরিষ্কার রাজ্যের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় রাজ্যে গুলশান কলোনির এই টোটাল প্রত্যেককে ঠিক আছে, তাহলে তুমি একাই বলে নাও। তুমি তো শুরু করেছো, আমার মনে হচ্ছে সরকারকে তথ্য দেবে না, তাই তো? আর এই যে তুমি কাটাতার বলছো, তুমি কি জানো যে 900 কত কিলোমিটার টোটাল, তুমি 900 কত কিলোমিটার বাকি, তার মধ্যে আসামে কতটা বাকি, ত্রিপুরায় কতটা বাকি, সেই তথ্য আছে তোমার কাছে? আচ্ছা, একটা বিষয় 114 কিলোমিটার যে কাটাতার নেই, সেটা নিশ্চয়ই আসামের মুখ্য। আচ্ছা, শ্রমিক একটা মিনিট, আমার দুজনের কাছে একটা প্রশ্ন আছে। এই যে কাঁটাতার জমি দিচ্ছে না, মানে আমি গত কয়েকদিন না শো করতে করতে কিছু মানে লব্জ কিছু যুক্তি, এই যেমন আমি যদি এখন এই কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে প্রশ্ন করি, আমি জানি এতদিন শো করতে করতে আমি বিজেপি আমি তৃণমূল, আমরা জানি তোমরা দুজনে কি বলবে, খুব ক্লিশে হয়ে গেছে, লোকেও শুনতে বোর হয়ে গেছে। আমার কথা হচ্ছে যে এই যে কাঁটাতার দিচ্ছে না, এই যে অনুপ্রবেশকারী, এইগুলো কি স্রেফ ভোট ব্যাংকের রাজনীতির জন্য সব রাজনৈতিক দল কি তা দেয় এতে? না, আমাদের মানে আমার কথা হচ্ছে কোথাও গিয়ে আমি দুজনের কাছে আসবো, কোথাও গিয়ে কি আমরা জাতীয় নিরাপত্তাটাকে একটা মানে টোপের মতন ব্যবহার করছি? দুর্ধর্ষ প্রশ্ন করেছো, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বলছি জাতীয় নিরাপত্তা সুরক্ষায় তৃণমূল দায়বদ্ধ দল, সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে, এবং একটাও ভারতের পক্ষে ছাড়া কথা বলা হয়নি, একটা এবং পাকিস্তানের সম্পর্কে আজকেও বারংবার বলে দেওয়া হয়েছে। এক, 2 নম্বর কথা হচ্ছে তৃণমূল দায়বদ্ধ দল বলেই এই যে ভোট রাজনীতির যে কথা বলে সেখানে গেল না, বিজেপির লোকেরাও পাচ্ছে, দিলীপ ঘোষের ভাইয়ের লোকেরাও বাড়ি পাচ্ছে, অন্য সমস্যার সুবিধা পাচ্ছে, ভাতা পাচ্ছে, এরা যে সব লক্ষ্মীর ভান্ডার নিয়ে ছি কি সব করে, ভিখারি বৃত্তি বলে, সেগুলো তারা পাচ্ছে। কথা দিয়ে কথা রাখে। দিল্লি থেকে ঘুরে এলাম, দিল্লিতে ওরা যে কথা দিয়েছিল যে আমি ক্ষমতায় আসার পরে 2500 টাকা করে দিয়ে দেবো, আজ অব্দি দিতে পারিনি, কতদিন ভোট হয়েছে? তাহলে ভোট রাজনীতি কারা করছে? মানুষের টাকা কারা আটকাচ্ছে? ওই যে সন্দেশখালীতে যে ভদ্রমহিলাকে নিয়ে এত সমস্যা হয়েছিল, সে আজ অব্দি মাথার বাড়ির ছাদ পায়নি, কার জন্য পায়নি? সে তো বিজেপির প্রার্থী। পরিষ্কার কথা হচ্ছে এই টোটাল বিষয়টাতে আমাকে প্রথম যে কথাটা বলা আছে তার উত্তর দিই, স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, তিনি সবকিছু জানেন, তিনি আর নাকি মাথার পেছনে দুখানা চোখ আছে, সব বিষয়ে তার কাছে ইনফরমেশন আছে, কিন্তু তিনি কিছু করতে পারেন না। এটাই আমাদের সবথেকে বড় দুর্ভাগ্যের বিষয়। মানে আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কিছু নেই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তো আর রাজ্য চালাবে না, এই সামান্য ফেডারেল স্ট্রাকচার যে জানে না, সীমান্তে কেন 12টা চিঠি কেন দিতে হবে? রাজ্যে 12টা চিঠি, এটা আমি বলছি না, বাংলার এই কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলছেন, আর তোমাদের যারা সাংসদ, আরেকটা কথা এক্ষুনি প্রদীপ যেটা বলতে চাইলো যে ওনাদের কেবলমাত্র একজনই দেশভক্ত সাংসদ আছে, তার নাম অভিষেক ব্যানার্জি, বাকি আরেকটা প্রশ্ন আমার হচ্ছে, আচ্ছা আলো রানী সরকারকে কারা প্রার্থী করেছিল? আমরা। আলো রানী সরকার, তার মানে আলো রানী সরকারকে আমরা প্রার্থী করেছিলাম, তৃণমূলের যারা প্রার্থী হয় তারাও বোধহয় নিজের দলটার নাম ভুলে যাচ্ছে, নিজের দলটার নাম ভুলে যাচ্ছে। শুভেন্দু অধিকারী ভারতের নাগরিক, শুভেন্দু অধিকারী বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক, আলো রানী সরকার বাংলাদেশের নাগরিক, আলো রানী সরকার বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিককে এতদিন তৃণমূল কংগ্রেস দলের নেতা বানিয়েছে, তাকে প্রার্থী করেছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস একটা দেশবিরোধী দল, সন্ত্রাসবাদী দল, তৃণমূল কংগ্রেস যে বিজেপির মুখপাত্র নিজেই বলছে যে যেভাবে সেটা কিন্তু মানে একজনই দেশভক্ত সাংসদ আছে, যার নাম অভিষেক ব্যানার্জি, তার মানে
তার মানে এটাই চলতে থাকবে, যখনই এরকম পাকিস্তান বাংলাদেশ হবে, কিছু বাংলাদেশি বার করা হবে, তাদেরকে পুশব্যাক করা হবে। এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে প্রদীপ্তদা এবং শ্রমিক, মানে প্রত্যেকটা রাজনৈতিক দলই এইসব ইস্যুগুলোকে রাজনৈতিক বোড়ে হিসেবে তারা ব্যবহার করছে। সবাই সবকিছু জানে, কিন্তু সবাই চুপ করে আছে সময়ের অপেক্ষা। ওইটাই তো বললাম যে আমরা গুনে গুনে তথ্য তুলে দিয়েছি, পাবলিক ডোমেনে আছে যে আমরা দোসরা আমরা বলেছি, আমরা পার্লামেন্টের ভেতরে বলেছি, তোমরা কোথায় বলেছো? কোথায় কি হিসাব দেওয়া হয়েছে? পশ্চিমবঙ্গ সরকারের কথা ছেড়ে দিন, ভারত সরকারকে তো বিজেপি বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। ভারত সরকারের পঞ্চায়েত দপ্তরের ওয়েবসাইটে চলে যাও, 100 দিনের কাজের তথ্য সেখানে নাও, সেখানে বাংলার বাড়ি যেটা আমরা দিচ্ছি, সেই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা তার তথ্য নাও, সেখানে দেখবে পশ্চিমবঙ্গের 21, 22, 22, 23 যেখান থেকে টাকা ছাড়া হয়েছিল যত অবধি, তারপরে তো টাকা ছাড়া হয়নি, তার তথ্য সংগ্রহ করো, অডিটেড অ্যাকাউন্ট সাবমিটেড। দায়িত্ব নিয়ে বলছি, যে কেউ সার্চ করে নাও, আমার কথা বিশ্বাস করবে না। টোটাল বিষয়টা কখনোই তৃণমূল কংগ্রেসের এক মুখে হাজারটা কথা, যেখানে কথা বলার দরকার সেখানে এরা কথা বলতে পারে না। পার্লামেন্টে এদের এক একটা টিকটক পার্লামেন্টের পরে গিয়ে তো সেটা পার্লামেন্টের প্রসিডিংসে থাকে না, ঠিকই বলেছো, পার্লামেন্টে তোমরা বলো, কিন্তু প্রেসিডেন্ট তোমরা প্রসিডিংসে রাখো না তো। পার্লামেন্টে কথা বলা এক জিনিস, আর সেটা প্রসিডিংসে রাখা আরেকটা জিনিস। তোমরা কথা বলে দাও, প্রসিডিংসে রাখো না। কিরেন রিজিজু বলেছিল যে আমার এখানে এত একটা বাংলাদেশি ঢুকে গেছে, তারপর সেটা তথ্য নেই। আচ্ছা শ্রমিক বলেনি। তৃণমূলের একটা বেসিক সমস্যা হচ্ছে, তৃণমূলের টোটাল কথাবার্তা যা কথা শুধুমাত্র রাজনীতির কারণে, দেশের প্রতি কোনো দায়বদ্ধতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। যে কোনো জায়গায় আজকে এখানে সমস্যার সমাধান কোথায় হবে? পার্লামেন্টের ভেতরে হবে, নীতি আয়োগের মিটিংয়ে হবে, কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া যায় না, কোথাও তার দলের সংসদদের দেখতে পাওয়া যায় না। তারা এমনকি ভোটাভুটির সময়তেও অনেক সময় তারা গায়েব থাকে, কিন্তু তারা কথা কোথায় বলে? রাস্তাঘাটে, কোথায় শহীদ মিনারের নিচে, আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন জায়গায়। শুধুমাত্র মঞ্চ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ নড়ে না। যেখানে আসল কথা বলার দরকার আমাদের রাজ্যের জন্য, তো আমাদের রাজ্য সভাপতি নাম সুকান্ত মজুমদার, তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজ্যের সত্যি প্রত্যেকটি দাবি দাওয়া নিয়ে শ্বেতপত্র প্রকাশ করে তার হিসাব নিকাশ নিয়ে যেতে চায়, সুকান্ত মজুমদার নিজে যাবেন বলেছিলেন। এত বড় সুকান্তদাকে ধন্যবাদ যে এই কথাটা বলেছেন, কিন্তু সুকান্তদা আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, শ্রমিক আপনার এত প্রশংসা করছে, কিন্তু আপনি বোধহয় ভুলে গেছেন। একটু বলে দিই, আমাকে বলতে বলেছে। আমি আবারও বলছি যে তথ্যটা তখন বলতে যাওয়ার পর চিৎকার করা হলো, 2রা অক্টোবর 2023, তারপরে এবং তার ইমিডিয়েট আগে দেখবে 3খানা শ্বেতপত্র রাজ্যের তরফ থেকে প্রকাশ করা হয়েছে, কোথায় কি অডিটেড অ্যাকাউন্ট জমা দেওয়া হয়েছে, কোথায় কি তথ্য দেওয়া হয়েছে, এবং ভারত সরকারের তথ্য দেওয়া হয়েছে। ভারত সেটা নিয়ে কেউ কিছু বলছে না, কি অবস্থা? তথ্য দিলে বলবে আবার সময় একদম শেষ। প্রদীপ্তদা, সৌমিক দুজনকেই অনেক ধন্যবাদ। অর্থাৎ এটা একটা অনন্ত চর্চা চলতে থাকবে, কিন্তু তার মধ্যেই দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই গেল, তার উত্তর কোনো রাজনৈতিক দলের কাছে পাওয়াই গেল না। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।